নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আর একটা নতুন এপিসোডটি। আমরা জানি আমরা প্রত্যেক সপ্তাহের শেষে এই রবিবার সন্ধেবেলা বসি আমাদের সাথে এমন একজন করে অতিথি থাকেন যারা তাদের পেশাগত জীবনটাকে সামলানোর পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের প্যাশনটাকেও বাঁচিয়ে রেখেছেন, চর্চায় রেখেছেন। তাদের থেকে আমরা অনেক কিছু শিখি। আর সবচেয়ে বড় কথা, এরকম অতিথিরা যখন আসেন, কোথাও গিয়ে না কীভাবে যে জীবনের মারপ্যাচটা বুঝে উঠব, কিভাবে এই সমস্ত প্যাচের মাঝখানে নিজেকে ভালো রাখবো, নিজের ভালো লাগার কাজটাকে বাঁচিয়ে রাখবো, সেই সব কিছু কিন্তু প্রত্যেক এপিসোডে আমরা একটু একটু করে শিখি আমাদের অতিথিদের কাছ থেকে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, যার বয়স খুব একটা বেশি না হলেও কিন্তু তার কাজ বেশ ভালো মতো ছড়িয়েছে। আমি আমাদের আজকের অতিথি স্নেহাশিস দেকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। স্নেহাশিস, সবার আগে আমি তোমায় যে প্রশ্নটা করব, পেশায় স্নেহাশিস আইটিতে রয়েছে, আর একদিকে নেশা হচ্ছে ওর থিয়েটার এবং মিউজিক নিয়ে বেশ কিছু কাজকর্ম। সবটা ডিটেলস আমরা স্নেহাশিসের কাছ থেকেই শুনবো। আমি সবার আগে যে প্রশ্নটা না করলে নয়, সবাই যেটা নিয়ে খুব কথা হয় এবং লেখালেখিও হয় সোশ্যাল মিডিয়া জুড়ে, যে আইটিতে যারা কাজ করেন ভয়ঙ্কর কাজের চাপ। এত কাজের চাপের পরে থিয়েটারের রিহার্সালের সময় বেরোয় কী করে? এইটা ধন্যবাদ জানাতে হয় আমার টিমকে, কারণ আমার টিম বুঝেছে এবং যে আমাকে ফ্রিডম দিয়েছে যে আমি নো ওয়ার্ক নো পেতে কাজ করি অফিসে। মানে যেদিনকে আমার শো থাকে বা রিহার্সাল থাকে আমাকে ছুটি দেওয়া হয়। তো সেই জন্য প্রথম দিকে সমস্যা হলো, এখন তারা অ্যাডজাস্ট করে নিয়েছে এবং আমি টাইম বার করে সেভাবেই মানে আমি থিয়েটারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। আচ্ছা, থিয়েটারটা তো বেশ একটা সত্যি কথা বলতে সাধনার বিষয়। হ্যাঁ, রেগুলার রিহার্সাল, নিজেকে ধরে রাখা, নিজেকে প্রচুর মেনটেন করতে হয়। তো এই রকম একটা টাফ ভিজুয়াল আর্টের ফর্মকে বা একটা পারফর্মিং আর্টের ফর্মকে এরকম টাফ বেছে নেওয়ার পেছনে কী কারণ ছিল? তখনও টাফ বলে কিছু আসেনি যখন বেঁচেছি, কারণ থিয়েটারটা খুব ইন্টারেস্টিং আমার কাছে লেগেছিল। মানে শুরু করা যাক, এবার শুরু করতে গিয়ে চ্যালেঞ্জিং অনেক জায়গায় এসছে এবং কিছু মানুষের সাথে আরও আলাপ হয়েছে। আমার ডিরেক্টর কিছু, তাদের থেকে যখন দেখেছি তাদেরকে কাজ করতে, তাদের থেকে ইন্সপায়ার হয়েছে যে না, এই চ্যালেঞ্জগুলো নেওয়া পসিবল এবং থিয়েটারে সব কিছুই সম্ভব। আচ্ছা, এই যে বর্তমানে যে কাজগুলো চলছে থিয়েটার নিয়ে, বা এখন যে দলের সাথে কাজ হচ্ছে, না আচ্ছা তার আগে শুনে নি, প্রথম থিয়েটার কি, প্রথমবার মঞ্চে ওঠার গল্পটা একটু শুনি। প্রথমবার মঞ্চে এটার গল্প, মানে এটা অদ্ভুত। মানে আমার ইচ্ছে হচ্ছিল যে থিয়েটারটা করব কি, অদ্ভুতভাবে ফেসবুকে একটা পোস্ট আসে যে একটি দল থেকে, দলটির নাম নরেন্দ্রনগর নাট্যনী, যে আমরা কিছু নতুন ছেলেমেয়ে খুঁজছি, ডানলপের একটি দল। তো সেখানেই আমি জয়েন করি এবং তাদের প্রথম ওই সময় নাটকে হচ্ছিল যে রবীন্দ্রনাথের শাস্তি নাটকটি। তো সেই নাটকে জয়েন করি এবং তখনও আমি কোরাসে ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি রামলোচন চরিত্রটি অভিনয় করি, যিনি খুব ক্রিটিক্যাল একটি চরিত্র ছিল এবং ভালোই করেছিলাম, যেটা পরে লোকজন বলেছিল। তো সেখান থেকে আরও একটু ইন্সপায়ার হয়ে যে না, তাহলে পারছি, তাহলে হবে। এই মানে প্রথমটা সত্যি খুব স্মরণীয় হয়ে থাকে। আচ্ছা, ওইটা বোধহয় একদম যে কনফিডেন্সটা বুস্ট করেছে, সেই ধাক্কাটায় বোধহয় অনেক দূর এগিয়ে যাওয়া যায়, একদম প্রথমবারের ধাক্কাটায়। অবশ্যই যায়, কনফিডেন্ট হওয়াটা খুবই জরুরি, কিন্তু তার থেকেও শেখাটা আরও বেশি জরুরি, কারণ প্রতিনিয়ত আমরা শিখি এবং এখনও আমি শিখে চলেছি। প্রত্যেকটা নাটক যখন করি, অন্য অভিনেতাদের দেখি, তখন আরও আমি নিজেকে আপগ্রেড করি। শুধুমাত্র ওটা জাস্ট আমার শুরু। আমি একটা দৌড় শুরু করলাম, মানে আমি হামাগুড়ি দেওয়া স্টার্ট করলাম, এবার আমি আস্তে আস্তে দাঁড়াচ্ছি, হাঁটছি, দৌড়াচ্ছি, এই আর এগোচ্ছে। তারপর মোটামুটি কোন কোন দলের সাথে কাজ করা হয়েছে এবং এক্সপিরিয়েন্স কেমন? এইখানে মানে সত্যি নরেন্দ্রনগর নাট্যনীড়ের পর আমি চন্দননগর ব্রাত্যজন সেই সময় ফর্ম করছিল, আমি ওখানে জয়েন করি। দেন গড়িয়া গ্রেট পিপলস থিয়েটার, যেখান থেকে অনেক কিছু শিখেছি। তারপর নৈহাটি ব্রাত্যজন, রসিকতা, এখন কাব্যকলা মনন। এই দলগুলো আমাকে মানে একটা সিঁড়ির মতো, মানে আমি এই প্রত্যেকটা দল থেকে অনেক কিছু শিখেছি। এবং তারপরে তো বললামই, মানে আমার ডিরেক্টর কিছু, মানে প্রসেনজিৎ বর্ধন এবং সুমিত কুমার রয়,
মানে এরা আমার জীবনে একটা জায়গায় আছেন, মানে এরা না থাকলে আমি থিয়েটারটা কি অত ভালোভাবে বুঝতে পারতাম না। একদমই। আচ্ছা, এখন কি কি প্রজেক্ট চলছে? এখন রিসেন্টলি যে প্রজেক্টে কাজ করছিলাম মহাভারত রিলোডেড, আর আরেকটি মিউজিকের কাজ চলছিল, আহ, ডানপিটে নাটক, ওটি সেন্টার স্টেজ দলের। আপাতত একটু স্থগিত আছে, কিন্তু আরও পরবর্তী কিছু কাজ আসতে চলেছে। হ্যাঁ, তবে মহাভারত রিলোডেডের কথা যখন উঠলো তখন এটা বলে রাখি, ওখানে স্নেহাশিস খুব সম্ভবত ভীমের চরিত্রে ছিল এবং বেশ অন্য রকম কাজ। একদমই। তো নাটক যে এত রকম দলের সাথে কাজ করলে নিশ্চয়ই আলাদা আলাদা জনারের কাজও করা হয়েছে। একদমই। সেখানে মানে পার্টিকুলার কোন জনারটা বেশি পছন্দের? আহ, এটা 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 মানে মানে অভিনেতার কাছে বলাটা একটু কঠিন, মানে একদম। কোন জনারটা, মানে আমি যদি দেখি সেটা একটা জনার, মানে যদি আমি দর্শক হিসেবে বলি, কিন্তু আমি যখন অভিনয় করছি তখন মানে সবটাই আমার কাজ, মানে তখন আর জনার বলে ভাবা যায় না। মানে আমি কমেডি নাটকও করেছি এবং সিরিয়াস নাটকও করেছি, মহাভারত লোডেড দুটো মিলিয়েই আছে। তো এরকমই মানে বেশি ভালো লাগে তো খুব ডার্ক নোভেল টাইপের এবং কমেডি, দুটোই আমার খুব বেশি ভালো লাগে। আচ্ছা, মহাভারত রিলোডেডের কথা যখন এতটা উঠলো তখন আর একটা প্রশ্ন না করলে নয়, এই যে স্নেহাশিস থেকে ভীম হয়ে ওঠা বা স্নেহাশিস থেকে যে কোনো চরিত্র হয়ে ওঠা, এই জার্নিটা কেমন যায়? এই জার্নিটা এটাও একটা মানে পড়াশোনার মতোই, মানে একটা চরিত্রকে যখন আমি পাচ্ছি এবং তার বর্তমান ভবিষ্যৎ অতীত প্রত্যেকটাই আমাকে দেখতে হয়, এটাও পুরো সাইকোলজিক্যাল একটা ব্যাপার। একটা চরিত্র বুঝতে গেলে আমাকে পুরোটাই পড়াশোনা করতে হবে তার উপরে। তো মানে বেশ নতুন করে নিজেকে গড়ে পিঠে নিয়ে নতুন কোনো চরিত্রকে ফুটিয়ে তোলা। আচ্ছা, এর ফাঁকে আমরা ছোট্ট করে আর একটা শব্দ শুনে নিয়েছি, সেটা হচ্ছে মিউজিক। মিউজিক নিয়ে তোমার কী ধরনের কিরম কাজ সেটা যদি একটু বলা যায়। মিউজিক নিয়ে কাজ মানে থিয়েটারে যেরকম আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে হয়, তো সেই কাজটা আমি প্রথমেই লকডাউনের পর থেকে করতে লাগি। আহ, প্রথম তো নর্মালি মানে আমি যেহেতু আইটিতে আছি, ল্যাপটপে সফটওয়্যার নিয়ে কাজ করাটা আমার কাছে অসুবিধা হয়নি, কিন্তু ওইটা নিয়েও আস্তে আস্তে শিখেছি যে কীভাবে সফটওয়্যারটাকে অপারেট করতে হবে, কী তার মানে অ্যাডভান্টেজগুলো আছে যে আমি আমি ইউজ করতে পারি আরও বেটার করে, এবং আস্তে আস্তে মিউজিক কীভাবে কম্পোজ করতে হয়, কীভাবে অডিও স্টোরিতে মিউজিক দিতে হয়, এগুলো নিয়েও কাজ করছি এবং বেশ সাফল্য লাভ হচ্ছে। হ্যাঁ, মিউজিক নিয়ে কাজ করার শুরুটা কি লকডাউনেই, নাকি ছোট থেকেই বেশ ইন্টারেস্ট ছিল এদিকে? ছোটো থেকে ইন্টারেস্ট বলতে মিউজিক নিয়ে খুব মিউজিক শুনতাম, মানে এবং অভিনয় ক্ষেত্রেও তাই। আমি প্রচুর মানে বাড়িতে বাবা মা প্রচুর পুরনো সিনেমা বই দেখতো এবং সেখানে দেখা এবং প্রচুর গান শোনা, প্রচুর মিউজিক শোনা, যার ফলে এটা হয়তো হেল্প করেছে এখন। আচ্ছা, এই যে মিউজিক অপারেট করার ব্যাপারটা, সেটা নাটক হোক বা অডিও স্টোরি হোক, সেক্ষেত্রে তো একটা ভাইবটাকে ক্যাচ করার একটা বিশাল ব্যাপার থাকে। হ্যাঁ, তো এই যে পার্টিকুলার এই সময়টায় এই মিউজিকটা যাবে, এইটার পেছনে কতখানি এফোর্ট দিতে হয়? হ্যাঁ, এইটা এইটা একটু মুডের ওপর মানে ডিপেন্ড করে, মানে কোনো দিন আমার মানে আজকে মুডটা ঠিক নেই বা আমার মানে আমি মাথার কাজ করছে না, একদিন হয় এরকম যে ফেরা বলে একটি অডিও স্টোরি ছিল এবং এটি সিরিয়ায় বম্বিং এবং ওই গুলিগালানি ওই সব নিয়েই মানে একটি ফ্যামিলি চলে আসে এবং ফ্যামিলিকে হারিয়ে ফেলে, খুবই ডার্ক একটা স্টোরি। তো সেইটা আমি মিউজিক খুঁজে পাচ্ছিলামই না, মানে কি করব। তো একদিন সকালে হঠাৎ করে মনে হলো আমি মিউজিকটা পারবো। আমি অনেক সার্চ করে আমি যেরকম চাইছি সেগুলো আমি খুঁজে পেলাম। সেদিনকে আমি অফিসটা পুরো কামাই করে দিয়েছিলাম, কারণ এই যদি আমি অফিস যেতাম যদি, তাহলে আমার মাথা থেকে ওই আইডিয়াটা পুরো বেরিয়ে যেত। মানে কখনো কখনো স্যাক্রিফাইস করতে হয়েছে অফিসকেও, তবে গিয়ে ওই কাজটাও খুব ভালো হয়েছিল। না মানে এই যে কোথাও গিয়ে দুটোকে পাশাপাশি চালানোর জন্য কম বেশি দুটো দিককে একে অপরের দায়িত্ব বহন করতেই হচ্ছে। ঝাড়ও খেতে হয়। না, সেটা তো এমনিও এটা অঙ্গ, খেতে মানে হয়। অভিনেতা ডিরেক্টরের কাছে ঝাড় খাবে, হ্যাঁ।
টিম লিডারের কাছে অফিসে ঝাড় খাবে, হ্যাঁ। এটা তো ছাড়া বোধহয় মানে আমি হয়ই না অফিস কিছু। কামাই করেছি, কোনোদিন রিহার্সাল কামাই করিনি এরকম। না, এই জোশটা কিন্তু চাই একজন শিল্পীর, এই জোশটা থাকা ভীষণ দরকার। আর এই দমটা, এই জোরটা থাকলে তবে বোধহয় নিজের শিল্প সত্তাটাকে টিকিয়ে রাখা যায়, সেটাকে বোধহয় একদম শক্ত হাতে ধরে রাখা যায়। আচ্ছা, এই যে ভেতরে এতটা শিল্প সত্তা তৈরি হলো, একদিকে থিয়েটার, পরবর্তীকালে মিউজিক নিয়ে এতটা নাড়াঘাটা, তো এর তো শুরুটা হয়েছিল কোনো একটাভাবে, ছোট থেকে এই গ্রোথটা হুম। মনের মধ্যে তৈরি করলেন কে? এই গ্রোথটা আমার মনে তৈরি করেছেন আমার মা। আমার মা কত্থকে বিশারদ ছিলেন এবং বাচ্চাদের নাচ শেখাতেন। ওখান থেকেই ছোট থেকে আমার দেখা মায়ের নাচ শেখানো, আমিও নাচ করেছি ছোটোবেলা থেকে অনেক। তো তারপরে ওইটা মানে ডিরেকশন কীভাবে দিতে হয়, মা খুব বলতেন এক্সপ্রেশন দিয়ে নাচ করতে হবে, এক্সপ্রেশনলেস নাচ একদমই ভালো লাগে না। তো সেখান থেকে এক্সপ্রেশনস নিয়ে আমার কাজ শুরু প্রথম। তারপর মা তো চলে যান 2014, তারপরে আমি থিয়েটার জগতে আসি। আচ্ছা, এই যে ছোট থেকে আম, কাছে এরকম কত্থকের ট্রেনিং চলছে, তার মাঝখানে বড় হওয়া, তো ক্লাসিক্যাল ডান্সের দিকেও বেশ কিছুটা শিক্ষা কি আছে তাহলে? আমি ধরে বেঁধে আমাকে নাচ শেখায়নি মা কোনোদিনও। মানে কত্থকটা মা জানতেন, কিন্তু ক্লাস করাতেন এখনকার যে আধুনিক গানের ওপর, মানে পুজোয় বা রবীন্দ্র সঙ্গীতের ওপরে কাজ করাতেন। তো রবীন্দ্র নৃত্য এবং আধুনিক গানে প্রচুর নাচ করেছি এবং কম্পোজিশনস নিয়ে, ওই জন্য আমার পরবর্তীকালে অসুবিধা হয়নি। এই জায়গায় একটা প্রশ্ন বোধহয় না করলে নয়, এখনো অবধি আমরা এমন একটা সোসাইটিতে থাকি যেখানে এই প্রশ্নটা বলতে, ছেলেরা নাচ করে, এই কটাক্ষটা প্রচণ্ড শুনতে হয়। তো সেই জায়গা থেকে যখন নাচের পারফরমেন্স করতে গেছো, কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে? প্রথম প্রথম ভাবতাম, কারণ তখন খুব ছোট ছিলাম, তখন এই ভাবনাটা মাথায় আসেনি। আর কিন্তু এবং পারফরমেন্সটা ভালো হতো বলে সবাই এনকারেজ করতো যে না ভালো করছো তুমি। তো হ্যাঁ, এখন এই বয়সে বা তখন যদি করি অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি থিয়েটারও আমি এখন অনেক পারফর্ম করি, কারণ সব শিল্পরই একটা সম্মান আছে। একদমই। আর শিল্পর তো হ্যাঁ, কখনো লিঙ্গভেদ কিছু একদম। হয় না, শিল্পীরা সবাই শিল্পী। হুম। শিল্পী শব্দটার না কোনো স্ত্রীলিঙ্গ হয়, না কোনো পুরুষলিঙ্গ হয়, শিল্পী মানে শিল্পী। এই জায়গাটা বোধহয় ভীষণভাবে লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আর সেই জায়গাটাকে যখন এইভাবে শিল্পীদের প্রচেষ্টায় ফিরিয়ে আনা যায়, তখন মানে সেটা শুধুমাত্র প্রশংসনীয় নয়, সেটা কিন্তু বেশ ইন্সপায়ারিংও। কোথাও গিয়ে অনেক শিল্পী আছেন আমাদের মধ্যে লুকিয়ে আছেন, অনেকে অনেক কিছু চর্চা করেন, কিন্তু এই সমাজের কটাক্ষটার ভয় তারা সামনে আসতে পারেন না, তারা সেই ভয়েতে নিজেদেরকে গুটিয়ে রাখেন। তাই যখনই এরকম কোনো অতিথি আমাদের সঙ্গে থাকেন এবং তাদের মাধ্যম দিয়ে এই বার্তাটা আপনাদের কাছে তুলে ধরতে পারি যে যেটা আপনার শিল্প সেটা কিন্তু আপনার সত্তা, তাই নিজের শিল্প সত্তাটাকে লুকিয়ে রাখবেন না। শিল্পর কোনো জাতিভেদ, বর্ণভেদ, লিঙ্গভেদ কিচ্ছু হয় না, শিল্পকে বহিঃপ্রকাশ করুন। আর এরপর একটু যাই হচ্ছে, আর একটু প্রফেশনাল ফিল্ডে যাই। তো ছোটো থেকে তো এরম শিল্পের মধ্যে বেশ শৈল্পিক চিন্তাভাবনা নিয়ে বড় হওয়া, বাড়িতেও সেরম পরিবেশটা ছিল, এনকারেজ যথেষ্টই করেছেন যা বুঝলাম আশপাশের মানুষ। তো সেখান থেকে হঠাৎ করে পড়াশোনার লাইনটা সায়েন্সে কী করে চলে গেল? এই রে, মানে তখন তো পড়াশোনাই করছি, তখন তো আর ভাবিনি মানে আমি যে থিয়েটারেই কাজ করব, থিয়েটার আর্টিস্ট হয়ে উঠব। আমার মনে আছে আমি মাধ্যমিকের পর আর্টস নিয়ে এবং 12-এর পর আমি স্যারকে বলি যে আমি বাংলা নিয়ে পড়বো, বাংলা স্যারকে। আমার বাংলা স্যার বলেছিল একদমই না, ও বাংলায় খুব কাঁচা। তখন আমি কম্পিউটারের বেশি ইন্টারেস্টেড ছিলাম বলে আমি আইটিতে যাই, বিসিএ নিয়ে পড়ি। কিন্তু তখন এখন মনে হয় যে তখন যদি আমি ড্রামাটা কেন মাথায় এলো না, বা তখন আমি জানতামই না মানে কোথায় কখন মানুষকে কীভাবে নিয়ে যায় জীবন, মানে সেটা ভাবা যায় না। মানে আমি মানে নিজেও ভাবি। নাটকের শিক্ষাটা জীবনের রঙ্গমঞ্চ একেবারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, না সত্যি, যেখানে জীবনের রঙ্গমঞ্চ থিয়েটারের প্রথম ধাপটা শিখিয়ে দেয়, সেখানে আর ধরা বাঁধা শিক্ষার কী দরকার। আর এই যে শিল্পীরা বোধহয়
রিয়েল জীবনের সাথে বাস্তব জীবনের সঙ্গে এবং বাস্তব সমাজের সঙ্গে মিলে মিশে যে সত্তাটা তাদের মধ্যে তৈরি হয়, সেই শিল্পটাই বোধহয় আমাদের জন্য খুব বেশি দরকার। আচ্ছা, এটা তো বেশ অনেক কিছু শুনলাম, বেশ থিয়েটারের গল্প শুনলাম, থিয়েটার শুরু শুনলাম। আহ, থিয়েটার করতে করতে বা এই মিউজিক নিয়ে কাজ করতে করতে এই সময়গুলোর মাঝখানে এমন কোনো টার্নিং পয়েন্ট আছে যে স্ট্যান্ডটায় গিয়ে মনে হয়েছে যে না, এটাকে আমায় বাঁচিয়ে রাখতেই হবে, এটা আমার একটা পার্ট হয়ে গেছে? হ্যাঁ, মানে ওটা ওই করতে করতে মনে হয়নি, মানে আমার ওই যেটা আপনার এখানে টপিক নিয়ে নেশা, মানে নেশা তো ছাড়া খুবই কঠিন না, এবং সৎ নেশা হলে সেটা আরোই কঠিন। এবং আমি নিজে ভাবি যে আমি কি ঠিক করছি, মানে সত্যি হ্যাঁ ঠিক করছি, কিন্তু আমাকে দেখতে হবে আমি মানে আমার সংসার যেন ভেসে না যায়, মানে আমার ফিনান্সিয়ালি যেন আমি কোনো চাপে না পড়ি, সেসব দিক দেখেই আমি এগোচ্ছি। এবং হ্যাঁ, থিয়েটারটাকে ছাড়া যাবে না, কারণ অনেক কিছু শিখেছি, এখনও শিখছি, আর এরকমই ব্যাপারটা। আর এমনিতে এই থিয়েটার লাইফে ইন্সপিরেশনকে ইন্সপিরেশন আমি বলেইছি, মানে ঢোকা থিয়েটারে জয়েন করার পর আমি একটি নাটক দেখতে যাই। নাটকটির নাম ইলা গুরাইসা। সেখানে একটি অভিনেতাকে দেখি এবং আমি ভাবি ইনি কী করছেন। তার নাম সুমিত কুমার রায়। তাকে দেখে আমার ওই ক্লিক হয় যে না, আমার এনার কাছে শিখতে হয়, বা এইটা যদি থিয়েটার হয়, মানে আমি যেভাবে নাটককে ভাবতাম, মানে উনি মানে এবং ওই ডিরেক্টর দেবাশিসা এরা সব পাল্টে দিয়েছিল মনে হয়েছিল জীবনে, যে হ্যাঁ এইবার আমি মনে হচ্ছে আমি ঠিক জায়গায় এসছি। এবং তারপরে আলাপ হয় প্রসেনজিৎদার সাথে, যাকে দেখো মনে হয় যে এরা ভগবানের মতো, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বেশ বেশ। আচ্ছা, এই সব কিছুর পরে বেশ কথাবার্তাগুলো কিন্তু শুধুমাত্র কোথাও গিয়ে শুধু আড্ডা, শুধু গল্প, সেই জায়গাটা নয়, এবং শুধুমাত্র এই ক্ষেত্রে স্নেহাশিস প্রশংসা পাওয়ার যোগ্য নয়। এই যে জীবনের ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো, একটু আগে যেরকম আর্থিক দিকের কথাটা হলো, বা কোথাও গিয়ে যে একজন শিল্পীর নিজেকে গড়ে নেওয়ার চেষ্টা, নিজের খরচাটা বাঁচিয়ে, তো সেই জায়গা থেকে ভীষণ ইন্সপায়ারিং এপিসোডটা। আমরা একদম এপিসোডের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং এই শেষ পর্যায়ে এসে আমি একটাই ছোট্ট প্রশ্ন করব, সামনে কি প্রজেক্ট আসছে সেটা যদি একটু দর্শকদের জানানো যায়। সামনে এই মুহূর্তে খর্দা অনক বলে একটি দলের দুটি প্রজেক্ট আসছে, সেটি সেপ্টেম্বরে 13 তারিখে, কিন্তু প্রজেক্টটির নাম এখনও তারা ডিক্লেয়ার করেনি, এটা এখনও লেখা চলছে। যার মিউজিক আমি ডিজাইন করব একটির, এবং আরেকটি আমি অপারেট করব। বেশ, তো তার জন্য অনেক শুভেচ্ছা থাকলে, এবং অতি অবশ্যই আপকামিং সমস্ত কাজের জন্য অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। আর অতি অবশ্যই ওঙ্কার বাংলার তরফ থেকে স্নেহাশিসকে অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন তো কীরকম ব্যস্ত মানুষ, আইটির কাজের ঝামেলা সামলে থিয়েটারের রিহার্সাল রেগুলার, প্রয়োজনে অফিস কামাই, কিন্তু থিয়েটার কামাই নেই। তিনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদেরকে এতটা সময় দিয়েছেন, আর সেই জন্য আরও একবার ধন্যবাদ। আর অতি অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এইভাবে আড্ডা জমে উঠতে জেনারেলি আড্ডাটা শেষ করতে খুব একটা ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা, তাই আমাদেরকে আজকের এপিসোড এখানেই শেষ করতে হবে। আসছে আবার পরের সপ্তাহে নতুন একজন অতিথির সঙ্গে, এক পেশা ভিন্ন নেশাতে। আর ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, নিজের ভালো লাগার কাজকে বাঁচিয়ে রাখুন, নিজের ভালোবাসার কাজকে বাঁচিয়ে রাখুন, কারণ ইঁদুর দৌড়ের শেষে ওগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখবে। খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।